আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার একটি অংশ জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। চলো জারণ সংখ্যা কাকে বলে সেই সম্পর্কে আগে জানি। অণু বা যৌগমূলক অবস্থায় অবস্থিত কোনো পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই জারণ সংখ্যা বলে। তবে যোজনী এবং জারণ সংখ্যা ভিন্ন, কারণ আমরা যোজনী পড়ছি কোনো একটি মৌলের যোজনী নির্ণয় করার জন্য যে তার সর্বশেষ স্তরে যে কটি ইলেকট্রন সেটা নির্ভর করে, কিন্তু যোজনীর সংখ্যা কখনো ধনাত্মক বা ঋণাত্মকের উপর নির্ভর করে না, এমনকি এটি সর্বদা একটি পূর্ণ সংখ্যা। এবং নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হয় শূন্য। তাই জারণ সংখ্যা নির্ণয় করতে হলে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত লাগতে হবে। এবং কি সেই ক্ষেত্রে বলতে পারি ধাতুর জারণ সংখ্যা হয় ধনাত্মক এবং অধাতুর জারণ সংখ্যা হয় ঋণাত্মক। ধাতু ও ধাতু মৌলগুলা কিভাবে চিনবা? যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কটি ইলেকট্রন থাকে তাকে সেই মৌলের যোজনী বলে। কিন্তু ধাতু মৌলগুলো হলো ওইগুলো মৌল যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেগুলো হচ্ছে ধাতব মৌল। আর যে মৌলগুলো তার সর্বশেষ শক্তি স্তরে বা অরবিট পূর্ণ করার জন্য যে কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে সেই মৌলের অধাতব পরমাণু বলে। আমি পূর্বেই আলোচনা করেছিলাম রিডক্স বিক্রিয়া সম্পর্কে। সেখানে কিছু কথা আমি বলেছিলাম যে নিরপেক্ষ মৌলগুলো কি। যে নিরপেক্ষ মৌলগুলো হচ্ছে কি ওই মৌলগুলো যে মৌলগুলো একাকী অবস্থায় থাকে, মানে কারোর সাথে যৌগ গঠন করতে পারে না, এমনকি বিক্রিয়াও করতে পারে না। যেমন এটা ধরলাম যে ফেরিক একটি হচ্ছে মৌল, এটি কারোর সাথে যৌগ গঠন করেনি, যৌগ গঠন করেনি, যার কারণে এটি হচ্ছে জারণ সংখ্যার মান শূন্য। অর্থাৎ যে মৌলগুলো একাকী অবস্থায় থাকবে সেই মৌলগুলো জারণ সংখ্যা হয় শূন্য। যেমন সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এক কথায় যে মৌলগুলো একাকী অবস্থায় থাকবে, পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সব মৌলগুলোর একটা মৌল জারণ সংখ্যা হয় কি শূন্য, কারণ তারা একাকী অবস্থায় আছে। আর দ্বিপরমাণুগুলোর কিছু দ্বিপরমাণু মৌলগুলো জারণ সংখ্যা হয় শূন্য, কারণ সেই পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণুর সাথে যৌগ গঠন করে না। যেরকম ক্লোরিনের সাথে মিলে ক্লোরাইড উৎপন্ন করে, সেক্ষেত্রে বুঝতে হবে যে ক্লোরিন সেই মৌলের সাথে যে মৌল ছিল সেই মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, এবং যার কারণে এদের জারণ সংখ্যা হয় শূন্য। তা আমরা আরেকবার বলতে পারি যে মৌলগুলো নিজে নিজে যুক্ত হয়ে যৌগেতে পরিণত হয় তাদের জারণ সংখ্যা হয় শূন্য। যেমন অক্সিজেন প্লাস অক্সিজেন, কারণ অক্সিজেন ওই মৌল আবার অক্সিজেন মৌলের সাথে যৌগ গঠন করে অক্সাইড উৎপন্ন করে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে জারণ সংখ্যা হবে কি তার শূন্য। এগুলোকে বলা হয় দ্বিপরমাণু মৌল। কি পরমাণু মৌল? দ্বিপরমাণু মৌল। অধিকাংশ হ্যালোজেন গ্রুপের মৌলগুলো হচ্ছে একটা দ্বিপরমাণু মৌল, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেন 2, এগুলো হচ্ছে কি দ্বিপরমাণু মৌল।
পূর্বে বলছিলাম যে ধাতু সমূহর জারণ সংখ্যা হয় যেগুলা ইলেকট্রন ত্যাগ করে তাদের মান ধনাত্মক, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের মান হচ্ছে কি ঋণাত্মক। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধাতুর সময় জারণ সংখ্যা +1, তাহলে অধাতুর সময় জারণ সংখ্যা -1। সেটা নির্ভর করবে সেই মোলের সংখ্যার উপর, তার 1 হবে না 2 হবে। আবার নিরপেক্ষ যৌগগুলো পরমাণুর জারণ সংখ্যা আধান ছাড়া মোট জারণ সংখ্যার মান হয় 0। কেমন বলতে পারি, ধরলাম এটা সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম ও ক্লোরাইড মিলে একটি যৌগ উৎপন্ন করছে, কিন্তু এটি কারোর সাথে বিক্রিয়া করেনি, যার কারণে এটা একটা যৌগ নিরপেক্ষ অবস্থায় আছে, কারণ এর সাথে অন্য কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া ঘটেনি। যদি অন্য মৌল বা যৌগের সাথে বিক্রিয়া ঘটে, সেক্ষেত্রে জারণ সংখ্যার মান পাওয়া যাবে। যেহেতু সে একাকী অবস্থায় একটা যৌগে পরিণত হয়েছে, সেক্ষেত্রে জারণ সংখ্যার মান হয় কি 0। তবে যেহেতু এটা আধান ছাড়া, তবে এক্ষেত্রে জারণ সংখ্যার মান হবে ভিন্ন ভিন্ন, কারণ মৌলগুলো অবস্থায় আছে, ভিন্ন ভিন্ন মৌলগুলো যৌগ গঠন করছে, যার কারণে জারণ সংখ্যা হবে তাদের কি ভিন্ন ভিন্ন। যেমন সোডিয়াম একটি মৌল, ক্লোরিন একটি মৌল, কিন্তু সোডিয়াম একটি মৌল, ক্লোরিন একটি মৌল, কিন্তু তারা যৌগ গঠন করছে ঠিকই, কিন্তু তারা ছিল ভিন্ন ভিন্ন মৌল। কি ছিল? ভিন্ন ভিন্ন মৌল। এই কারণে তাদের জারণ সংখ্যার মান হবে ভিন্ন। তবে নিরপেক্ষ অবস্থায় আছে, যেহেতু কারোর সাথে বিক্রিয়া করেনি, সেজন্য টোটালি মোট সংখ্যার যোগফল হবে 0। কারণ সোডিয়ামের যদি +1 হয় প্লাস ক্লোরিনের -1 সমান, তাহলে +1 প্লাস মাইনাসে -1, একই সংখ্যা প্লাস মাইনাস হলে কী হবে? 0। সেক্ষেত্রে আমরা বলতে পারি তার জারণ সংখ্যা হবে 0। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 প্লাস ক্লোরিনের যোজনী হচ্ছে -1, কিন্তু পরমাণুর সংখ্যা 2। পরমাণুর সংখ্যা কত? 2। সেজন্য, কারণ আমি আগে বলছি যে এটাকে বলা হয় দ্বিপরমাণু, কারণ দুইটা মৌল একসাথে যুক্ত হয়েছে, যার কারণে এরা হচ্ছে দ্বিপরমাণু। তাহলে +2 1-এর সাথে গুণ করলে +-2, তাহলে যোগ করলে 0। তাহলে বোঝা যাচ্ছে মোট জারণ সংখ্যা হবে কি 0, অর্থাৎ তাদের যোগফল হবে কি 0। এবার চলে যাব আধান বিশিষ্ট পরমাণুর মোট জারণ সংখ্যা হয় মোট জারণ সংখ্যার আধান সংখ্যার সমান হয়। আমি আরেকবার বলতেছি, আধান বিশিষ্ট আয়নে পরমাণুর মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। যেমন আমরা বলতে পারি যে সালফার ডাইঅক্সাইড, এক্ষেত্রে এখানে 2 দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের সালফারের যোজনী হচ্ছে 6 প্লাস অক্সিজেনের 2, পরমাণুর সংখ্যা 4, তাহলে +6 প্লাস মানে যে মাইনাস ডাইরেক্ট করলাম, 4 2 8, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? -2। সেক্ষেত্রে ওই যৌগের জারণ সংখ্যার মান কি সমান, অর্থাৎ যেটা দেওয়া ছিল সেই উত্তরটা জারণ সংখ্যার মান হচ্ছে কি সমান, তার ফলাফল আসতেছে -2। সেক্ষেত্রে আমরা বলতে পারি আধান বিশিষ্ট আয়নের পরমাণুর মোট জারণ সংখ্যা আধান সংখ্যার কি হয়? সমান হয়। আরেকটা দিতে পারি উদাহরণ, অ্যামোনিয়াম +1, সেক্ষেত্রে আমরা করতে পারি নাইট্রোজেনের হচ্ছে 4 2 আছে, প্লাস হাইড্রোজেনের হচ্ছে +1,
পরমাণু সংখ্যা 2, পাঁচ, নাইট্রোজেন 5, 5 -4 প্লাস। এখানে একটা কথা আছে যে অ্যামোনিয়াম H4 এটাকে বলা হয় বেশি সক্রিয় মৌল, আর এটাকে বলা হয় মধ্যম সক্রিয় মৌল। মধ্যম সক্রিয় মৌল যখন কোনো বেশি সক্রিয় মৌলের সাথে যৌগ গঠন করে তখন এটি হয় প্লাস, তখন মধ্যম সক্রিয়টা হবে মাইনাস। কারণ মধ্যম সক্রিয় মৌলগুলো প্লাসও হতে পারে, আবার কি মাইনাসও হতে পারে। আমি আরেকবার বলতেছি যে NH4 এই ক্ষেত্রে বলতে পারবো যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 5, সর্বোচ্চ যোজনী 5 এবং 3। যেহেতু কোনো যৌগ গঠনকালে তার সর্বোচ্চ যোজনীটা ধরতে হয়, কারণ সর্বোচ্চ যোজনী হচ্ছে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু। সেক্ষেত্রে বলতে পারি যে নাইট্রোজেনের সর্বোচ্চ হচ্ছে 5, হাইড্রোজেন যোজনী হচ্ছে 1। কিন্তু এখানে হাইড্রোজেন যোজনী -1 ধরার কারণ হচ্ছে এটি হচ্ছে মধ্যম সক্রিয় মৌল। মধ্যম সক্রিয় মৌলগুলো প্লাসও হতে পারে, আবার মাইনাস হতে পারে। যদি মধ্যম সক্রিয় মৌলগুলো নিম্ন সক্রিয় মৌলের সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে হাইড্রোজেনের তখন প্লাস আর নিম্ন সক্রিয় মৌলগুলো সর্বদা মাইনাস। আবার যখন প্রথম সক্রিয় এবং মধ্যম সক্রিয় মৌলগুলো যৌগ গঠন করে, তখন প্রথম সক্রিয় মৌলগুলো প্লাস আর মধ্যম সক্রিয় মৌলগুলো তখন মাইনাস। কারণ প্লাস মাইনাস ছাড়া কখনো যৌগ গঠন করতে পারে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাইট্রোজেন প্লাস, হাইড্রোজেন কি মাইনাস। তার দেখো তার +1 আসছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি তার যোজনীর সমান। এছাড়াও কিছু কিছু মৌলগুলোর নাম অনুসারে তাদের জারণ সংখ্যার মান ভিন্ন হয়। আমি কিছু মৌলগুলোর নামগুলোর উচ্চারণ সঠিকভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে K2O, যা পটাশিয়াম অক্সাইড। অক্সাইডের ক্ষেত্রে লিখে দিছি যে অধিকাংশ অক্সাইড ও অক্সিজেনের জারণ সংখ্যার মান হয় -2। যে অধিকাংশ অক্সিজেনের জারণ সংখ্যা -2, সেক্ষেত্রে বলতে পারি যে K2O অর্থাৎ পটাশিয়াম অক্সাইড, পটাশিয়ামের যোজনী হচ্ছে কি 1 × 2 প্লাস, আর অক্সাইডের যোজনী হচ্ছে -2। সেক্ষেত্রে +2 -2, সেক্ষেত্রে যোজনী হচ্ছে কি 0। সেক্ষেত্রে বলতে পারি যে পটাশিয়াম 2 একটি নিরপেক্ষ যৌগ। এবার দিছি পটাশিয়াম পারঅক্সাইড। পারঅক্সাইডের ক্ষেত্রে লিখে দিচ্ছি এখানে আমি যে কিন্তু পারঅক্সাইড এর ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1। পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কি হয় -1। যেমন পটাশিয়াম কি পারঅক্সাইড। সেই ক্ষেত্রে পটাশিয়াম আমি অলরেডি আগে বলছিলাম যে +1 পরমাণু সংখ্যা 2 যোগ অক্সিজেন -1 পরমাণু সংখ্যা 2, তাহলে দাঁড়াচ্ছে কি পারঅক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যার -1, পারঅক্সাইড এর অক্সিজেনের জারণ সংখ্যা -1, সেক্ষেত্রে আমাদের -1, তাহলে 2 কে 2 প্লাস মাইনাস 2 কে 2, সেক্ষেত্রে যোজনী হবে কি 0। তাহলে এটিও একটি নিরপেক্ষ যৌগ। এছাড়াও আরও বলতে পারবো সুপার পারঅক্সাইডের জারণ সংখ্যা হয় -1। সুপার পারঅক্সাইডের জারণ সংখ্যা কি -1/2, অর্থাৎ 1/2। কি হয় 1/2। যেমন এটা একটা যৌগ দিছে ওরা যে সোডিয়াম অক্সিজেন 2, সোডিয়াম +1
প্লাস অক্সিজেনের মাইনাস হাফ গুণন 2 প্লাস 2/2 প্লাস 1 প্লাস প্লাস মানে যে মাইনাস 1, তো প্লাস মানে যে একই বিয়োগ সংখ্যা কি হয়? 0। এক্ষেত্রেও বলতে পারবো যে সোডিয়াম সুপার পারক্সাইডের বা নিরপেক্ষ যৌগ যার জারণ সংখ্যার মান হয় 0, যার জারণ সংখ্যার মান হয় কি 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন সুপার পারক্সাইড, কখন পটাশিয়াম, কখন সুপার পারক্সাইড, আবার কখন অক্সাইড, কখন পারক্সাইড। সেই ক্ষেত্রে তার যৌগগুলোর বা মৌলগুলোর জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। আরও কিছু যৌগ আমি দিয়েছি এখানে। সেই যৌগগুলো হচ্ছে যে H3PO4, যার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এর জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নিই। H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। তাহলে এর জারণ সংখ্যা নির্ণয় করো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে এখানে এটি একটি নিরপেক্ষ যৌগ। আমি আগে বলছিলাম নিরপেক্ষ যৌগগুলোর জারণ সংখ্যা হয় 0। সেক্ষেত্রে আমি লিখতে পারি H3PO4 সমান 0। কিন্তু যখন তিনটি মৌল এখানে অবস্থান করতেছে, একটি অক্সিজেন, একটি ফসফরাস, একটি হাইড্রোজেন, সেক্ষেত্রে এই তিনটি মৌলের কেন্দ্র পরমাণু আমাকে বের করতে হবে। যে কেন্দ্র পরমাণু কাকে বলে? যে কেন্দ্র পরমাণু ওইগুলো মৌল যে মৌলগুলো যোজনী সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ যে মৌল জারণ সংখ্যার মান সবচেয়ে বেশি। এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু হাইড্রোজেনের +1, কিন্তু পরমাণুর সংখ্যা কিন্তু একটি মৌল যেটা নিরপেক্ষ অবস্থা একটা আছে, যেটা পরমাণু বাদে, পরমাণু ছাড়া, সেই মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমার কাজ করতে বলতেছে ফসফরাসের। আমরা জানি যার জারণ সংখ্যা নির্ণয় করতে হয় তার মান হয় কি এক্স। তার মান হয় কি এক্স। তুমি ধরতে পারো ক, ধরতে পারো খ, ধরতে পারো, তোমার ইচ্ছা অনুসারে তুমি তার জারণ সংখ্যার মান ধরতে পারো। সেক্ষেত্রে বলতে পারি যে হাইড্রোজেনের +1 গুণন 3 যোগ ফসফরাস এক্স, যেহেতু কেন্দ্র পরমাণু জারণ সংখ্যা বের করতে বলতেছে, তার মান ধরলাম এক্স, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা 2, কারণ এখানে ফসফরিক অ্যাসিড অর্থাৎ এটি অক্সাইড জাতীয়। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 2, তাহলে এখানে পরমাণুর সংখ্যা 2 সংখ্যা কি 0। তাহলে 3 প্লাস এক্স প্লাস মাইনাস 4 2 8 সমান 0। তাহলে বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে 5 সমান 0, এক্স সমান কি +5। সেক্ষেত্রে আমি পারলাম যে ফসফরাসের জারণ সংখ্যা কত 5। এভাবে আমাকে প্রতিটা যৌগের জারণ সংখ্যা অথবা মৌলের জারণ সংখ্যা বের করতে হবে, কিন্তু নিরপেক্ষ অবস্থা থাকলে তো 0। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ফসফরাসের জারণ সংখ্যা 5 + 5। আরেকটা করি। পটাশিয়াম ডাইক্রোমো অক্সাইড C2H7, পটাশিয়াম ডাইক্রোমো অক্সাইড এর জারণ সংখ্যার মান হয় কি 0। আমি পূর্বে বলছিলাম পটাশিয়াম কত +1, পরমাণুর সংখ্যা 2 যোগ, যেহেতু ক্রোমিয়াম অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে, এর জারণ সংখ্যা বের করো।
সংখ্যা বের করো। সেক্ষেত্রে ক্রোমিয়ামকে আমরা ধরলাম এক্স গুণন 2 প্লাস অক্সিজেনের -2 গুণন 7 0। 1-এর সাথে গুণ করলে 2 প্লাস 2x মাইনাস 7 দুগুণা 14 0। তাহলে 14 টাকা থেকে 2 টাকা বাদ দিলে আমার দাঁড়াচ্ছে 2x মাইনাস 12 0। তাহলে 2x সমান 12 প্লাস 2x সমান 12 ভাগ 2 ভাগ করলে আমার 6 দাঁড়ায়। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হচ্ছে? +6। আমরা সহজে এইভাবে প্রতিটা যৌগের জারণ সংখ্যা বের করতে পারবো। এছাড়াও জারণ সংখ্যা দুই ধরনের করতে পারে, একটা হচ্ছে আধান ব্যতীত আর একটা আধান দ্বারা। এভাবে জারণ সংখ্যা ওরা নির্ণয় করতে পারে। পরীক্ষায় আসতে পারে যে আধানের আসতে পারে না আধানবিহীন ছাড়াও আসতে পারে। তোমরা এভাবে জারণ সংখ্যা করলে তোমরা সহজেই বুঝতে পারবা এবং সহজভাবেও করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।